হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021 সালের রসায়ন প্রশ্নটা সলভ করব। এখানে 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে কোন উপস্তরটি সম্ভব নয়। উপস্তর নির্ণয়ের জন্য আমরা যেই কাজটা করব, ফার্স্টে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নেব। এখন 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে, 1 নম্বর অপশনের ক্ষেত্রে বলা আছে 2D। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n = 2। যদি n এর মান 2 হয় তাহলে l এর আমরা কি মান পাই? l এর মান হয় 0 এবং 1। যদি l এর মান 0 হয় তখন এটা ইন্ডিকেট করে s অরবিটাল, আর যদি l এর মান 1 হয় তখন এটা ইন্ডিকেট করে হচ্ছে p অরবিটাল। তাহলে এখন আমরা দেখতেছি যদি n এর মান 2 হয় তখন শুধুমাত্র আমরা s অরবিটাল পাই এবং p অরবিটাল পাই, কিন্তু এখানে দেওয়া আছে 2 অরবিটাল। তাহলে আমার এই 2D অরবিটালটি সম্ভব নয়। তাহলে আনসার হবে 2D। 2 নম্বর যেই এমসিকিউটা দেওয়া আছে, 2 নম্বর এমসিকিউটা বলা আছে কোন যৌগটি সরলরৈখিক নয়। তাহলে সরলরৈখিক হওয়ার জন্য আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সংকরায়ন হবে sp সংকরায়ন। এখানে কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা যদি সংকরায়ন বের করি তখন এটার সংকরায়ন হয় sp সংকরায়ন এবং এটার বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি এবং এটার যে চিত্রটা আমরা পাই, চিত্রটা হয় মূলত এরকম, যে কার্বন থাকে মাঝখানে আর ওইদিকে দুদিকে অক্সিজেন থাকে এবং এটা একটা সরলরেখী আকৃতির হয়ে থাকে। আর C2H2 এটার মধ্যে sp সংকরণ বিদ্যমান থাকে। এটা হচ্ছে তোমার একটা অ্যালকাইন যৌগ এবং অ্যালকাইনের মধ্যে sp সংকরণ বিদ্যমান থাকে এবং এটার যে গাঠনিক সংকেতটা মূলত এরকম হয়ে থাকে C≡C, এদিকে একটা H থাকবে, এদিকে একটা H থাকবে। এটা হচ্ছে একটা অ্যালকাইন এবং এই অ্যালকাইনের মধ্যে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়ে থাকে। এখানে যেই অণুটা দেওয়া আছে এই অণুটা হচ্ছে একটা অক্সিজেন অণু এবং এটার যে আকৃতি, এটা হচ্ছে তোমার অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এবং এটার বন্ধন কোণ 180 ডিগ্রি হয় এবং এটা একটা সরলরৈখিক আকৃতির হয়ে থাকে। এখানে শুধুমাত্র H2S যে যৌগটা আছে, H2S যৌগটার আকৃতিটা কিছুটা এরকম হয়ে থাকে, অর্থাৎ এটার আকৃতিটা সরলরৈখিক হয় না, যার কারণে আমার এখানে আনসারটা হবে H2S। বলছে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা মৃদু ক্ষার থাকবে, এবং ওই মৃদু ক্ষারের তীব্র অ্যাসিডের লবণ থাকবে। মৃদু ক্ষারের তীব্র অ্যাসিডের লবণ। আমরা যদি এখন অপশনগুলো একটু চেক করি, 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে, 1 নম্বর অপশনের মধ্যে দেওয়া আছে একটা HCOH, অর্থাৎ একটা অ্যাসিড দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে একটা অ্যাসিড দেওয়া আছে এটা কখনোই ক্ষারীয় বাফার দ্রবণ হবে না। এবার 2 নম্বর যে অপশন, 2 নম্বর অপশনের মধ্যে একটা তীব্র ক্ষার দেওয়া আছে, তাহলে তীব্র ক্ষার দেওয়া থাকলে এটা আমার আনসার হবে না। 3 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বরের মধ্যে একটা তীব্র ক্ষার দেওয়া আছে, তাহলে আমার এখানে এটা আনসার হবে না। তাহলে আনসার শুধুমাত্র হবে যে ডি যে অপশনটা দেওয়া আছে, ডি অপশনটা। এখানে দেওয়া আছে অ্যাকোয়াস অ্যামোনিয়া, এটার মানে হচ্ছে এই NH3, এটার সাথে কিছু পরিমাণ পানি থাকবে। যদি NH3 এটার সাথে পানি থাকে তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা মৃদু ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মৃদু ক্ষার। আমরা যদি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা HCl-কে বিক্রিয়া ঘটাই, এই HCl-টা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, তাহলে মৃদু ক্ষার এবং এটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড। এখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর উৎপন্ন হচ্ছে H2O। তাহলে এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটার সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে তখন যেই বাফার দ্রবণটা তৈরি হবে এটাকে বলা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে এখানে আমার আনসার হবে অ্যাকোয়াস NH3 আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর কত? অর্থাৎ আমরা ক্যাপিটাল M এর মান বের করব একটা অজানা গ্যাসের। তাহলে এখানে দুটো গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর আরেকটা হচ্ছে অজানা গ্যাস। এখন আমরা হাইড্রোজেন গ্যাসের যেই ব্যাপনের হার, আমরা হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হারটাকে দিলাম হচ্ছে R(H2), আর অজানা যে গ্যাসটা আছে এই অজানা গ্যাসের ব্যাপনের হারটাকে আমরা দিলাম হচ্ছে R(X). তাহলে এখন আমরা যদি আণবিক ভরের সাথে সম্পর্ক লিখে এই মানে সূত্রটাকে লিখি তখন এটা হবে এরকম, m(X)/m(H2). তাহলে এখন দেখো এখানে বলা আছে কি যে অজানা যে গ্যাসটা আছে এই অজানা গ্যাসের ব্যাপনের হারটা হবে
হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হারটা হবে অজানা গ্যাসের 6 গুণ। তাহলে আমরা এখানে এই আর অফ H2 এটাকে লিখতে পারি 6 আর অফ এক্স, আর নিচে আর অফ এক্সের জায়গায় আর অফ এক্স থাকবে। এম অফ এক্সের মান আমরা বের করব, আর এম অফ H2 এটার মান সাধারণত 2 হয়ে থাকে। আর এই আর অফ এক্স আর আর অফ এক্স কাটা, তাহলে এই এখানে থাকতেছে 6, আর এখানে এম অফ এক্সের মান আমরা বের করব, তাহলে এম অফ এক্স ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এম অফ এক্স এর মান বের করতে চাই তাহলে আমার উভয়পক্ষকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে এখানে হবে 36, আর এই 2 যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এখানে হবে 2, আর এম অফ এক্স, তাহলে এম অফ এক্স এটার মান হবে 36 × 2 অর্থাৎ 72 গ্রাম পার মোল। তাহলে আমার এই 4 নাম্বার যে অপশনটা আছে, 4 নাম্বার যে এমসিকিউটা আছে, 4 নাম্বার এমসিকিউর আনসার হবে বি, 72 গ্রাম পার মোল। 5 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? তাহলে এখন আমরা যদি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো একটু চেক করি, তাহলে কার্বন এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, অক্সিজেন এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, নাইট্রোজেন এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3 এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। তাহলে এখন আমরা যদি এটা ক্রমানুসারে লিখি তাহলে ফ্লোরিন সবার আগে থাকবে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন। তাহলে এখন আমার এ নাম্বার যে অপশনটা আছে এখানে আছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন। তাহলে আমার এখানে আনসার হবে এ। 6 নাম্বার যে এমসিকিউটা দেওয়া আছে, 6 নাম্বার এমসিকিউর মধ্যে বলা আছে নিচের বিক্রিয়া সমূহের মধ্যে কোনটির জন্য কেপি এবং কেসি এর মান সমান হবে? কেপি এবং কেসি এর মান সমান করার জন্য আমরা একটা শর্ত জানি। কেপি এবং কেসির মধ্যে একটা সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আর টি হোল টু দ্য পাওয়ার ডেল এন। এখানে যদি ডেল এন এর মান কখনো শূন্য হয় সেই ক্ষেত্রে ওই ডেল এন এটার মান শূন্য হতে হবে। এখন আমরা একটা একটা করে অপশন চেক করব কোনটার ক্ষেত্রে ডেল এন এর মান শূন্য হয়। 1 নাম্বার যে অপশনটা দেওয়া আছে, 1 নাম্বার অপশনের ক্ষেত্রে আমার বিক্রিয়ক আছে এখানে 1 মোল, আর উৎপাদ আছে 1 মোল 1 মোল করে 2 মোল। তাহলে এক্ষেত্রে ডেল এন এর মান কত হবে? ডেল এন এর মান হবে 2 - 1। তাহলে এখানে আছে 1 মোল আর এখানে আছে মোট 2 মোল। তাহলে এই ক্ষেত্রে ডেল এন এর মান হবে 2 - 1 সমান হচ্ছে 1। এখন আমরা যদি 2 নাম্বার যে অপশনটা আছে, 2 নাম্বার অপশনের ক্ষেত্রে দেখো এখানে নাইট্রোজেন আছে 1 মোল, অক্সিজেন আছে 1 মোল, তাহলে এখানে মোট 2 মোল আছে এবং এখানে উৎপাদও 2 মোল আছে। এক্ষেত্রে ডেল এন এটার মান হবে 0, অর্থাৎ এই যে 2 নম্বর অপশনটা আছে, 2 নম্বর অপশনের ক্ষেত্রে কেপি এবং কেসি সমান হবে। তাহলে আমার আনসার হবে 2। এখন আমরা যদি 3 নম্বর অপশনটা দিয়ে খেয়াল করি, 3 নম্বর অপশনের মধ্যে বিক্রিয়কের মধ্যে আছে মোট 4 মোল এবং উৎপাদের মধ্যে আছে 2 মোল। এই ক্ষেত্রে ডেল এন এটার মান হবে -2 এবং 4 নম্বর যে অপশনটা আছে, 4 নম্বর অপশনের মধ্যে বিক্রিয়ক আছে 2 মোল এবং উৎপাদ আছে 2 মোল এবং 1 মোল 3 মোল। তাহলে এই ক্ষেত্রে ডেল এন এটার মান হবে 1। তাহলে আমার শুধুমাত্র বি নাম্বার যে অপশনটা, বি নাম্বার অপশনের ক্ষেত্রে ডেল এন এর মান 0 হয়, আর বি নাম্বার অপশনের ডেল এন এর মান 0 হওয়ার কারণে এই ক্ষেত্রে কেপি এবং কেসি সমান হবে। তাহলে আনসার হবে বি। 7 নম্বর যেই এমসিকিউটা দেওয়া আছে, 7 নম্বর এমসিকিউর মধ্যে বলা হয়েছে গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান? গ্রাফাইটে আমরা জানি কার্বনের দুটো রূপভেদ আছে। একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট এবং আরেকটা রূপভেদ হচ্ছে হীরক। এই গ্রাফাইটের মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান আর হীরকে sp3 সংকরায়ন বিদ্যমান। গ্রাফাইটের মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান থাকার কারণে এখানে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় অবস্থান করে এবং এটা বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু এই sp3 এটার মধ্যে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন না থাকায় এটা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এখানে আমার বলছে কি যে গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান? তাহলে গ্রাফাইটে মূলত sp2 সংকরায়ন বিদ্যমান। নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কি? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় একটি পরমাণু জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে, তখন এটাকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এখন আমরা যদি একটু চেক করি, সি নাম্বার যে অপশনটা আছে, সি নাম্বার অপশনে এখানে ক্লোরিন এর জারণ মান হচ্ছে 0। এখন
আমার উৎপাদের ক্ষেত্রে একটু খেয়াল করো, উৎপাদের ক্ষেত্রে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, আর এক্ষেত্রে ওএইচ এটার মান হচ্ছে -1, তাহলে এখানে ক্লোরিন হচ্ছে +1। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, আর এখানে হয়ে গেছে -1 এবং এখানে হয়ে গেছে +1। অর্থাৎ ক্লোরিন যে পরমাণুটা, এই ক্লোরিন পরমাণুটা এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করছে আর এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে জারক এবং বিজারক উভয় হিসেবেই এখানে ক্লোরিন কাজ করছে। তাহলে যদি কোনো বিক্রিয়ার মধ্যে কোনো একটি পরমাণু জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে, তখন এই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তাহলে এখানে আমার আনসার হবে সি। অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? তাহলে এখন আমরা বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইড এর বিক্রিয়া সংগঠন করাবো। তাহলে এখানে আমরা ফার্স্টে একটা বেনজিন নিলাম, এই বেনজিনের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো হচ্ছে এসিটাইল ক্লোরাইড। এসিটাইল ক্লোরাইড এর সংকেত হচ্ছে CH3COCl। এখানে আমরা প্রভাবক হিসেবে ইউজ করবো হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখানে আমার যে বিক্রিয়াটা সংঘটিত হবে এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এখানে যেই যৌগটা উৎপন্ন হবে এটা হচ্ছে কিছুটা এরকম বেনজিন COCH3, এবং এই যৌগটাকে বলা হয় AC2 ফেনন, AC2 ফেনন। তাহলে এখানে AC2 ফেনন কোথায় আছে? AC2 ফেনন আছে আমার বি নাম্বার অপশনের ক্ষেত্রে। তাহলে আনসার হবে AC2 ফেনন। এবং এই বিক্রিয়াটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা হলো, ইলেকট্রোড হিসেবে সাধারণত যে সকল ধাতু ব্যবহৃত হয় এগুলো হচ্ছে তোমার কপার আর হচ্ছে জিঙ্ক। এটা তোমার 19-এর ফ্রয়, এটা একদম ইজি। তাহলে আনসার হবে বি। এখানে বলা হয়েছে CH3MgX। CH3MgX এটা হচ্ছে একটা গ্রিগন্যান্ট বিকারক। এই গ্রিগন্যান্ট বিকারকের সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? তাহলে আইসোপ্রোপানল প্রুপের ক্ষেত্রে কার্বন সংখ্যা হয় 3। এখন এখানে একটা গ্রিগন্যান্ট বিকারক দেওয়া আছে, গ্রিগন্যান্ট বিকারকের ক্ষেত্রে কার্বন সংখ্যা আছে 1টা। এখন আমার যেই আনসারটা হবে এই আনসারের মধ্যে কার্বন সংখ্যা থাকতে হবে 2টা, যেহেতু এখানে আগে থেকে একটা আছে, আর কার্বন সংখ্যা থাকতে হবে 2টা। তাহলে এখন আমরা দেখব 2 কার্বন বিশিষ্ট অপশন কোনটা আছে। 1 নম্বর যে অপশনটা আছে, 1 নম্বর অপশনের মধ্যে কার্বন সংখ্যা আছে 1টা, 2 নম্বরের মধ্যে আছে 2টা, 3 নম্বরের মধ্যে আছে 3টা, এবং 4 নম্বরের মধ্যে আছে 1টা। তাহলে আমার আনসার হবে 2 নম্বরটা। এখন আমরা যদি একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি, CH3MgX এটার সাথে আমার বিক্রিয়া ঘটাবো CH3CHO। তাহলে এখানে CH3CHO যে যৌগটা আছে আমরা এটাকে একটু ভেঙে এইভাবে লিখবো CH3COH। এটার সাথে আমরা কার বিক্রিয়া ঘটাবো? এটার সাথে আমরা বিক্রিয়া ঘটাবো হচ্ছে গ্রিগন্যান্ট বিকারকের CH3MgX। তাহলে এই CH3MgX এখানের CH3টা এই কার্বনটার সাথে কি যুক্ত হবে, আর MgX যে পরমাণুটা আছে বা যে মৌলটা আছে সেটা অক্সিজেনের সাথে কি যুক্ত হয়ে যাবে। এখানে উৎপন্ন করবে CH3COMgX, আর এখানে একটা CH3 উৎপন্ন করবে, আর হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন থাকবে। এখন আমরা যদি এই যেই মানে নতুন যে যৌগটা উৎপন্ন হলো এটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই, তাহলে H2O, এই H2Oটা 2টা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে OH। এই OH এর সাথে MgX এই পার্টটা যুক্ত হয়ে উৎপন্ন করবে MgOH। আর যে হাইড্রোজেনটা থাকবে এই হাইড্রোজেনটা গিয়ে এই কার্বনটার সাথে কি বসে যাবে, তাহলে অক্সিজেনের সাথে কি বসে যাবে CH3COH, আর এখানে আগে থেকে একটা H আছে আর এখানে একটা CH3 উৎপন্ন হবে, আর এটাকে বলা হয় আইসোপ্রোপানল। তাহলে এখানে আমার আনসার হবে বি নাম্বার যে অপশনটা আছে, বি নাম্বার অপশনটা। এবার 12 নম্বর যে এমসিকিউটা আছে এটাকে বলা হয়েছে যে একটি আদর্শ গ্যাসের জন্য পিবি বনাম 1/p লেখচিত্র হবে কোনটি? তাহলে পিবি বনাম 1/p, পিবি বনাম 1/p হোক আর পিবি এর সাথে আমাদের যেই কারোর আমরা যদি লেখচিত্র অঙ্কন করি না কেন এটা সাধারণত হয়ে থাকেছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হয় পিবি। এখানে যদি আমার 1/p হয় তাহলেও এক্স অক্ষের সমান্তরাল হবে, যদি এখানে 1/b হয় তাহলেও এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তাহলে এখানে আমার যে এমসিকিউটা আছে এই এমসিকিউটার আনসারটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরল। C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টি? তাহলে C5H12 এটাকে যদি আমরা এটার গাঠনিক সংকেত লিখি তাহলে C5
H12 এটা সাধারণত CnH2SN+2 এটাকে ইঙ্গিত করে, অর্থাৎ এটা একটা অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে সাধারণত শিকল সমানো সম্ভব। তাহলে এখন আমরা C5H12 এটা যদি শিকল সমানুগুলো অঙ্কন করি, তাহলে 1 নম্বর যেই সমানুটা হবে এটা হবে CH3 CH2 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 এবং CH3, এটা একটা সমাণু। আর আরেকটা হতে পারে এরকম CH3 CH, এখানে একটা CH3 CH2 CH3 এরকম একটা সমান হইতে পারে। আবার আরেকটা সমান হইতে পারে এরকম CH3 C CH3 CH3 এবং CH3। তাহলে এই 3 ধরনের সমানুবাদে আমার C5H12 এই যৌগটার আর কোনো সমানু সম্ভব নয়। তাহলে এখানে সমানের সংখ্যা হবে 3টি। 14 নম্বর যে এমসিকিউটা আছে এটার মধ্যে বলা হয়েছে C2H5OH জারিত হয়ে তৈরি হয় জেড, যা C2H5OH এর সাথে বিক্রিয়ায় সাথে এস্টার প্রস্তুত করে। তাহলে জেড কি? তাহলে এখানে C2H5OH এটাকে যদি আমরা জারিত করি, তাহলে জারিত করার ফলে এখানে 2 ধরনের জারণ বিক্রিয়া সংঘটিত হতে পারে। একটা হচ্ছে তীব্র জারণ আর আরেকটা হচ্ছে মৃদু জারণ। যদি আমরা তীব্র জারণ ঘটাই তাহলে এখানে উৎপন্ন হবে CH3COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আর যদি মৃদু জারণ ঘটাই তাহলে উৎপন্ন হবে CH3CHO অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখন বলা হয়েছে যে জেড যেই যৌগটা আছে এটা C2H5OH অর্থাৎ অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন করে। এস্টার প্রস্তুত করার জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি একটা কার্বক্সিলিক অ্যাসিড আর এটার সাথে আমরা ইউজ করে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এই দুটোই বিক্রিয়া করে আমার এস্টার উৎপন্ন করে। তাহলে এখন আমরা যদি CH3COOH এটার সাথে আমরা C2H5OH এটাকে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে উৎপন্ন হবে CH3CO C2H5 C2H5 এটা উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে একটা এস্টার। তাহলে এখানে আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে জেডটা মূলত এই CH3COOH। তাহলে CH3COOH আছে আমার বি নম্বর অপশনের ক্ষেত্রে, তাহলে আনসার হবে বি। এবার 15 নম্বর যে এমসিকিউটা আছে এটার মধ্যে বলা হয়েছে সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? সোডিয়াম একটা তীব্র একটা মানে জারক পদার্থ। এটা আমার কোনটার ক্ষেত্রে মানে কি বলা হয় এটাকে, যে এটা সংরক্ষণের জন্য আমরা একটা অপোলার একটা দ্রাবক ইউজ করব এবং এখানে একটা অপোলার দ্রাবক হচ্ছে হেক্সেন, তাহলে আনসার হবে হেক্সেন। তাহলে এখানে সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য আমরা হেক্সেনকে ইউজ করে থাকি। এই হচ্ছে আমার সবগুলো এমসিকিউর ব্যাখ্যা সহ সলিউশন। তোমাদের যদি এই সলিউশনটা ভালো লেগে থাকে সবাই তোমরা এখানে আমার এই ভিডিওতে একটা লাইক করতে পারো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।